সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়নের অন্তর্গত মাটিতে নাইট্রোজেন সংবদ্ধকরণ, ওজোন স্তর ক্ষয়, অ্যাসিড বৃষ্টি, গ্রিনহাউস প্রভাব এবং বায়ু দূষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি, মাটিতে নাইট্রোজেন সংবদ্ধকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন বলতে আমরা কি বুঝি। যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন গ্যাস উদ্ভিদের পুষ্টি উপাদান নাইট্রেট রূপে মাটিতে আবদ্ধ হয় তাকে নাইট্রোজেন সংবদ্ধকরণ বলে। আমরা জানি নাইট্রোজেন হচ্ছে জীবদেহের বিল্ডিং ব্লক, অর্থাৎ এমন কোনো জীবদেহের গঠন সম্ভব নয়, একটি কোষ সৃষ্টিও সম্ভব নয় নাইট্রোজেন ছাড়া। কিভাবে? কোষ মানে সেখানে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস মানে সেখানে ডিএনএ আরএনএ থাকবে। ডিএনএ আরএনএ কি জিনিস? ডিএনএ আরএনএ নাইট্রোজেন বেজেস অর্থাৎ নাইট্রোজেনের ক্ষারসমূহ। নাইট্রোজেন ছাড়া ডিএনএ আরএনএ গঠিত হবে না, ডিএনএ আরএনএ না গঠিত হলে কোষ গঠিত হবে না। আবার আমরা জানি প্রাণীদেহের গঠন প্রোটিন দ্বারা। প্রোটিন কি জিনিস? আলফা অ্যামিনো অ্যাসিডের পলিমার। তাহলে আলফা অ্যামিনো অ্যাসিড কি জিনিস? নাইট্রোজেন যৌগ। তাহলে প্রোটিন সৃষ্টি হবে না নাইট্রোজেন ছাড়া। তাহলে আমরা বলতে পারি যে নাইট্রোজেন হচ্ছে জীবদেহের বিল্ডিং ব্লক, অর্থাৎ নাইট্রোজেন ছাড়া কোনোভাবেই জীবদেহের গঠন সম্ভব নয়। তাহলে এই বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন কিভাবে মাটিতে আবদ্ধ হয় সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। মাটিতে নাইট্রোজেন প্রাকৃতিকগতভাবে এবং কৃত্রিম উভয়ভাবেই হয়। প্রাকৃতিকভাবে যেটাকে আমরা ন্যাচারাল নাইট্রোজেন ফিক্সেশন বলি, তার মধ্যে তাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল ফিক্সেশন, যা ব্যাকটেরিয়া ফাঙ্গাসের মাধ্যমে ঘটে। আরেকটা হচ্ছে অজৈবিক প্রক্রিয়া বা নন বায়োলজিক্যাল ফিক্সেশন বলি, যেটা বজ্রপাতের সময় ঘটে। অন্যদিকে বিজ্ঞানের অগ্রসরতার সাথে সাথে মানুষ জানতে পারে, উপলব্ধি করতে পারে উদ্ভিদের বৃদ্ধি ও ফল ফসলের জন্য নাইট্রোজেন অপরিহার্য, কারণ নাইট্রোজেন বিল্ডিং ব্লক। তাহলে যখন থেকে এই জিনিসটা জানতে পারে তখন থেকে তারা নানাভাবে নাইট্রোজেন সার মাটিতে দিয়ে থাকে। তাহলে এই নাইট্রোজেন সার দেওয়ার জন্য কৃত্রিমভাবে সেটা তৈরি করা হয়। তাহলে মানুষ ইন্ডাস্ট্রি বা বাণিজ্যিকভাবে এই বায়ু নাইট্রোজেনকে প্রথমে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া থেকে বিভিন্ন নাইট্রোজেন সারে রূপান্তর করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় কৃত্রিম নাইট্রোজেন সংবদ্ধকরণ বা আর্টিফিশিয়াল নাইট্রোজেন, যাকে কমার্শিয়াল নাইট্রোজেন ফিক্সেশনও আমরা বলতে পারি। তাহলে নাইট্রোজেন ফিক্সেশনকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করব, সেটা ন্যাচারাল ফিক্সেশন বা প্রাকৃতিক আবদ্ধকরণ, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ফিক্সেশন বা কৃত্রিম সংবদ্ধকরণ। ন্যাচারাল ফিক্সেশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি বায়োলজিক্যাল ফিক্সেশন, যেটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ঘটে, আর একটা হচ্ছে নন বায়োলজিক্যাল ফিক্সেশন, যেটা বজ্রপাতের সময় ঘটে। জৈবিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন সংবদ্ধকরণ। সবুজ অ্যালগি ও লিগুমিনাস বা ডাল জাতীয় উদ্ভিদ যেমন মটর, ছোলা, সিম ইত্যাদি শিকড়ে কি করে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থাকে। এই সিম্বায়োটিক ব্যাকটেরিয়াগুলো কি করে মাটি সংলগ্ন বায়ু নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তর করে। এই প্রক্রিয়ায় সবচাইতে বেশি নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়। এই প্রক্রিয়াটাকে জৈবিক প্রক্রিয়া বলে, কারণ কি ব্যাকটেরিয়া মাধ্যমে ঘটছে। সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত মলিবডেনাম যুক্ত কোএনজাইম প্রথমে নাইট্রোজেন গ্যাসকে অ্যামোনিয়াতে রূপান্তর করে, সেই অ্যামোনিয়াকে পরে অ্যামোনিয়াম আয়নে রূপান্তর করে, পরে আবারও সেই অ্যামোনিয়াম আয়ন থেকে কি করে নাইট্রাইট NO2- রূপান্তর করে, সবশেষে নাইট্রাইটটাকে নাইট্রেটে রূপান্তর করে, অর্থাৎ NO3- এই আয়নে রূপান্তর করে। উদ্ভিদ তখন শিকড়ের মাধ্যমে এই নাইট্রেটটা গ্রহণ করে, আর উদ্ভিদ থেকে আমরা নাইট্রোজেনের সরবরাহ পাই। এখানে খুবই সংক্ষেপে এই জৈবিক প্রক্রিয়াটা ব্যাখ্যা করা হয়েছে। এটা নাইট্রোজেন চক্রেরই একটা অংশ। তাহলে কি হচ্ছে, উদ্ভিদের শিকড়ে বসবাস করে যে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া যেটাকে আমরা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বা নাইট্রিফাইং প্রোকারিওটসও বলি, এটা মাটি সংলগ্ন বায়ুর যে নাইট্রোজেন সেটাকে কয়েকটি ধাপের মাধ্যমে কি করে নাইট্রেটে রূপান্তর করে। এই নাইট্রেটটা তখন শিকড়ের মাধ্যমে উদ্ভিদ শোষণ করে। তারপরে এই উদ্ভিদটা যখন মরে, কিংবা উদ্ভিদের দেহ প্রাণী দেহ যখন মরে, সেই প্রাণী দেহে বিদ্যমান নাইট্রোজেনকে আবার গ্যাসীয় নাইট্রোজেনে রূপান্তর করে কিছু ব্যাকটেরিয়া, সেগুলোকে বলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বা ডিনাইট্রিফাইং প্রোকারিওটস। এটা সংক্ষেপে বোঝাচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো কিংবা জৈবিক প্রক্রিয়ায় কিভাবে মাটিতে নাইট্রোজেন আবদ্ধ হয়। আমরা একটা ভিডিও দেখব, এই ভিডিওর মাধ্যমে একেবারেই পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে
ব্যাকটেরিয়া সমূহ মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে। আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ তার শেকড় সে মাটিতে বিদ্যমান কি সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার যে সাদা অংশগুলো হচ্ছে কি নাইট্রোজেন গ্যাস বা মাটি সংলগ্ন নাইট্রোজেন গ্যাস, সেগুলোকে কি করছে হলুদ অর্থাৎ নাইট্রেট আয়নে রূপান্তর করছে। সেই নাইট্রেট আয়নগুলো শিকড়ের মাধ্যমে শোষিত হচ্ছে। অজৈবিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন সংবদ্ধকরণ। নাইট্রোজেন খুবই নিষ্ক্রিয় প্রকৃতির, যা সহজে বিক্রিয়া করে না। বলা হয় যে নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচাইতে যে নিষ্ক্রিয় প্রাকৃতিকভাবে পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন N2। এর নাইট্রোজেন নিষ্ক্রিয় হওয়ার যথেষ্ট কারণও আছে। যদি নাইট্রোজেন নিষ্ক্রিয় না হতো তাহলে বায়ুমণ্ডলে বিদ্যমান প্রায় 21% অক্সিজেন এবং অল্প পরিমাণ যে ওজোন আছে সেগুলা তীব্র জারক, সেগুলা প্রাণীকুলের অস্তিত্ব বিনষ্ট করত। তাহলে আমরা যে স্বাভাবিক প্রক্রিয়ায় শ্বাস নিঃশ্বাস নেই, আমাদের ত্বকগুলো পুড়ে যায় না, আমাদের নাকের কিংবা ভেতরের ফুসফুসের কোষগুলো যে জারিত হয়ে যায় না অক্সিজেন দ্বারা, এর কারণ হচ্ছে কি আমরা যখন শ্বাস নেই তখন এই শ্বাসের সাথে অক্সিজেনের সাথে নাইট্রোজেনও কি করে প্রবেশ করে, এই নাইট্রোজেনটা নিষ্ক্রিয় ভাব প্রদান করে। তো এই প্রয়োজনেই নাইট্রোজেনকে, প্রকৃতির প্রয়োজনেই নাইট্রোজেনকে নিষ্ক্রিয় হতে হচ্ছে। আবার নাইট্রোজেন হচ্ছে কি জীবদেহের বিল্ডিং ব্লক। তাহলে বিল্ডিং ব্লক যদি হয়, নাইট্রোজেন যদি গ্যাস অবস্থায় থাকে, কারোর সাথে বিক্রিয়াই করবে না, তাহলে উদ্ভিদ দেহে যাবে কিভাবে, প্রাণী দেহে যাবে কিভাবে? তো এখন আমরা একটা বললাম জৈবিক প্রক্রিয়া, আর একটা এখন বলছি অজৈবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি হয়, বজ্রপাতের সময় বিদ্যুৎ ক্ষরণের ফলে সৃষ্ট অতি উচ্চ তাপমাত্রা, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়। এই উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে প্রথমে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, এরপরে আরও অক্সিজেনের সাথে নাইট্রিক অক্সাইড বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, পরে নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড রূপে মাটিতে পড়ে। মাটিতে বিদ্যমান চুন, যা ক্যালসিয়াম অক্সাইড বলি যাকে আমরা, এবং চুনা পাথর যাকে ক্যালসিয়াম কার্বনেট বলি, এর সাথে বিক্রিয়ায় দ্রবণীয় নাইট্রেট লবণ উৎপন্ন করে, যেমন ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করে, যা মাটিতে মিশে যায় এবং উদ্ভিদের শিকড়ের মাধ্যমে শোষিত হয়। তাহলে এখানে কোনো ব্যাকটেরিয়া নাই, অর্থাৎ জৈবিক প্রক্রিয়া এখানে কোনো কাজ করছে না, শুধুমাত্র বজ্রপাতের ফলে। তাহলে এটাকে বলতে পারি অজৈবিক প্রক্রিয়া। আর এটা যেহেতু মানুষের হাত নাই, প্রাকৃতিকভাবে ঘটে, তাই এটাকে আমরা কি বলবো, প্রাকৃতিক প্রক্রিয়া। তাহলে বিক্রিয়াগুলো কি হচ্ছে, বজ্রপাত ঘটছে, যে থান্ডার আমরা দেখতে পাচ্ছি মেঘের সময় এই বজ্রপাত ঘটে, থান্ডার লাইটনিং হয়। তাহলে নাইট্রোজেন অক্সিজেন, প্রথমে নাইট্রিক অক্সাইড, পরে নাইট্রিক অক্সাইড আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড অতিরিক্ত অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। সেই নাইট্রিক অ্যাসিডটা যখন মাটিতে পড়ে তখন ক্যালসিয়াম অক্সাইড কিংবা ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়ায় ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করে। সকল নাইট্রেট লবণ পানিতে দ্রবণীয়, মাথায় রাখতে হবে যে নাইট্রেট লবণই হোক না কেন সেটা পানিতে কি হবে, দ্রবণীয় হবে। এই দ্রবণীয় নাইট্রেট আয়নকে কি করবে, উদ্ভিদ শিকড়ের মাধ্যমে গ্রহণ করবে। এবার কৃত্রিম প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন সংবদ্ধকরণ নিয়ে আমরা আলোচনা করব। বাণিজ্যিকভাবে বায়ুর নাইট্রোজেনকে অ্যামোনিয়া গ্যাসে রূপান্তর করে তা থেকে বিভিন্ন নাইট্রোজেন সার যেমন ইউরিয়া, ডাইঅ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি উৎপন্ন করে মাটিতে মেশানো হয়। আবার অ্যামোনিয়াকে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর করে তা থেকে বিভিন্ন নাইট্রেট সার যেমন ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি উৎপন্ন করা হয়। এগুলো, এই নাইট্রোজেন সারগুলো মাটিতে কি করা হয়, মেশানো হয়। কৃষকরা ফল ফসলের বৃদ্ধির জন্য কি করে, এই সারগুলো ব্যবহার করে। তাহলে এভাবেও কৃত্রিম উপায়ে কি হয়, নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়। বাণিজ্যিকভাবে এভাবে নাইট্রোজেন সংবদ্ধকরণের পদ্ধতিকে কৃত্রিম বা বাণিজ্যিক সংবদ্ধকরণ বলা হয়। তাহলে আমরা কয়েকটা প্রসেস দেখি। এই যে ইন্ডাস্ট্রি, এটা আমাদের কি কর্ণফুলী সার কারখানা, এখানে আমি গিয়েছিলাম, এর ভিতরকার সকল কাজকর্ম আমরা দেখেছি, এই যে এই রাস্তা দিয়ে হেঁটেছি। তো এখন এই পুরো প্রক্রিয়াটা আমরা দুটা কৃত্রিম পদ্ধতি আলোচনা করব। প্রথমটা হচ্ছে হেবার প্রসেস, এটাই হচ্ছে পায়োনিয়ার একটা প্রসেস, কারণ কি এটাই পথ দেখাইছে সবগুলো। তো আমরা কি নাইট্রোজেন 1 মোল 3 মোল হাইড্রোজেন 500 ডিগ্রি সেলসিয়াস 200 অ্যাটমসফিয়ার তাপ এবং আয়রন প্রভাবক এবং অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক সহায়ক, এই কন্ডিশন দিলে অ্যামোনিয়া তৈরি হবে 2 মোল। এই অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট প্রথমে তৈরি করে, তাকে যদি হিট দিই তাহলে কি হবে, ইউরিয়া তৈরি হবে। এই ইউরিয়া কৃষক কি করে, বাজার থেকে কিনে মাটিতে মেশায়। তাহলে নাইট্রোজেন, বায়ুর নাইট্রোজেন কি হচ্ছে, আবদ্ধ হয়ে যাচ্ছে ইউরিয়া রূপে হচ্ছে মাটিতে।
আবার অসওয়াল্ড প্রসেস কি? অ্যামোনিয়া প্লাস অক্সিজেন প্লাটিনাম প্রভাবক এবং 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে নাইট্রিক অক্সাইড আর পানি উৎপন্ন করে। নাইট্রিক অক্সাইড অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড অতিরিক্ত অক্সিজেন এবং পানি বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই নাইট্রিক অ্যাসিডকে আমরা যদি চুনের সাথে মিশাই কিংবা অন্য কোনো অক্সাইডের সাথে মিশাই তাহলে নাইট্রেট লবণ তৈরি করা হবে। সেই নাইট্রেট লবণগুলো নাইট্রেট সার হিসেবে মাটিতে প্রয়োগ করা হয়। এবার তাহলে নাইট্রোজেন ফিক্সেশন তো দেখলাম। বায়ুতে হচ্ছে আমাদের প্রায় 78% নাইট্রোজেন থাকে, এটা সবসময় ফিক্সডই থাকে। তাহলে এটা কিভাবে সম্ভব? যদি শুধু আবদ্ধই হয়, এখান থেকে মুক্ত না হয়, তাহলে তো বায়ুর নাইট্রোজেন একসময় কমে যাবে। তো এই প্রকৃতি আবারও ব্যালেন্স করে দিয়েছে সেটা আমরা নাইট্রোজেন চক্রে দেখব। প্রথমে কি হচ্ছে, বজ্রপাত কিংবা ব্যাকটেরিয়ার মাধ্যমে কি হচ্ছে, বায়ুর নাইট্রোজেন কিংবা কৃত্রিম উপায়ে বায়ুর নাইট্রোজেন কি হচ্ছে, আমার নাইট্রেটে রূপান্তর হচ্ছে। এই নাইট্রেট রূপান্তরে কোন ব্যাকটেরিয়া কাজ করছে? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আবার উদ্ভিদ দেহ যখন পচছে, প্রাণী দেহ যখন পচছে, সেই উদ্ভিদ এবং প্রাণী দেহে পচনের ফলে নাইট্রেট কিংবা নাইট্রোজেনের অন্যান্য যৌগ থেকে কি করছে, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। যে ডিনাইট্রিফাইং মানে যেটা নাইট্রেটকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তর করবে, সেই নাইট্রোজেন গ্যাসটা বায়ুমণ্ডলে ছড়িয়ে যাবে। তাহলে এইভাবে এই প্রক্রিয়াটাও চলমান, এটাও চলমান, প্রকৃতি একটা নির্দিষ্ট সাইকেলে চলছে। তাই বায়ুতে সবসময় প্রায় 78% কি থাকছে, নাইট্রোজেন থাকছে। ওজোন স্তর ক্ষয়। প্রথমে আসি, ওজোন স্তর বলতে কি বুঝি? ট্রপোপজ হতে স্ট্র্যাটোস্ফিয়ারের প্রায় 35 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ওজোন গ্যাসের একটি স্তর বিদ্যমান, যা সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট সি তরঙ্গদৈর্ঘ্য যার সবচাইতে কম 100 হতে 280 ন্যানোমিটার এবং ক্ষতি সবচাইতে বেশি এই রশ্মিটার প্রায় পুরোটা শোষণ করে ফেলে। আল্ট্রাভায়োলেট বি যার তরঙ্গদৈর্ঘ্য 280 হতে 315 ন্যানোমিটার, এটাও খুবই ক্ষতিকর। এটারও পুরোটা ওজোন স্তর কি করে, শুষে নেয়। আর খুবই কম ক্ষতিকর ইউভিএ, এই রশ্মিটার তরঙ্গদৈর্ঘ্য একটু বড়, 315 হতে 400 ন্যানোমিটার। এই রশ্মিটা হচ্ছে খুব কম ক্ষতিকর, তবে কম ক্ষতিকর হলেও একেবারে ক্ষতিহীন নয়। এই রশ্মিটার কিছু অংশ শোষণ করে আর বাকি অংশ পৃথিবীতে আসতে দেয় কে, ওজোন স্তর। তাহলে ওজোন স্তর পারমিট করছে না ইউভি সি রশ্মিকে, যা মানুষের জন্য, জীবজগতের জন্য অত্যধিক ভয়ঙ্কর। ইউভি বি কেও পারমিট করছে না, এটাও অত্যধিক ভয়ঙ্কর। ইউভি এর কিছু অংশ শোষণ করছে, যার ফলে মাত্রাটা কমে যাচ্ছে। ইউভিএ অল্প কিছু পরিমাণকে আসতে দিচ্ছি। এই আসতে দেওয়ার কারণটা কি? আসতে দেওয়ার কারণই হচ্ছে যে এইভাবে যদি যেহেতু সূর্যই সকল শক্তির মূল, সূর্যরশ্মি যদি নাই আসতে পারে তাহলে পৃথিবী চলবে কিভাবে? পৃথিবীর যে শক্তির উৎস, সেই উৎস কোথা থেকে আসবে? তাই এই আল্ট্রাভায়োলেট রশ্মি এই ইউভি এটাকে কিংবা দৃশ্যমান এবং আয়ার রশ্মিকে পারমিট করে আসতে দেয়। এই কারণে যে পৃথিবীর যে চক্রটা সেটা চলতে হবে, কারণ পৃথিবীর সকল শক্তির মূলে হচ্ছে সূর্য, কিন্তু ক্ষতিকরগুলোকে আবার আসতে দিচ্ছে না। 1913 সালে ফরাসি পদার্থবিদ চার্লস ফেব্রি এবং হেনরি বুইসন ওজোন স্তর আবিষ্কার করেন। তাহলে খুব বেশি দিনের নয়, 1913 সালে এই দুজন ভদ্রলোক কি করেন, ওজোন স্তর আবিষ্কার করেন। আমরা পৃথিবীর উপর থেকে, এটা নাসার হচ্ছে তোলা ছবি, এখানে যদি উপর থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর থেকে আমরা কি করি, এই পৃথিবীর ছবি নেই, তাহলে এই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যাবে এরকম একটা নীল বর্ণের গ্যাসীয় আবরণ আছে। কারণ কি, ওজোন গ্যাসটা হচ্ছে নীল বর্ণের। তাহলে এই যে এটা আমরা দেখতে পাচ্ছি নীল বর্ণের, গাঢ় নীল বর্ণের একটা গ্যাসীয় আবরণ বিদ্যমান, এটাকে আমরা কি বলছি, ওজোন স্তর, যার রাসায়নিক গঠন কি, O3। ইউভি রশ্মি ক্যান্সার সৃষ্টি করে এবং এর ভেদন ক্ষমতা অনেক বেশি হয়, জীবের কোষের রাসায়নিক বন্ধন ভেঙে দিতে পারে এবং বায়োলজিক্যাল প্রক্রিয়া বিনষ্ট করতে পারে। ওজোন স্তর ক্ষতিকর ইউভি রশ্মি শোষণ করে জীবজগৎকে রক্ষা করছে। তাহলে কি ক্ষতিকরগুলোকে শোষণ করছে আর অল্প মাত্রায় ইউভি এটাকে আসতে দিচ্ছে, যেন পৃথিবীর শক্তির উৎস বন্ধ হয়ে না যায়। এবার ওজোন স্তর ক্ষয় নিয়ে তো আলোচনা করব, তাহলে সৃষ্টি হয় কিভাবে সেটা আমরা দেখব। ইউভি রশ্মির প্রভাবে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে অক্সিজেন অণু ভেঙে গিয়ে অক্সিজেন মুক্তমূলক ফ্রি রেডিক্যাল সৃষ্টি করে।
অত্যধিক সক্রিয় অস্থায়ী অক্সিজেন মুক্তমূলক সমূহ অন্য অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওজোন O3 সৃষ্টি করে। তাহলে এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া, আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ওজোন সৃষ্টি হবে। তাহলে অক্সিজেনের উপরে আল্ট্রাভায়োলেট রশ্মি যদি পড়ে তাহলে কি হবে, 2 মোল ফ্রি রেডিক্যাল অক্সিজেন ফ্রি রেডিক্যাল তৈরি করবে, সেই অক্সিজেন ফ্রি রেডিক্যাল আরেকটা অক্সিজেনকে সাথে যুক্ত হবে, যুক্ত হলে O3 তো গঠন হবে, কিন্তু এটা তাপ উৎপাদী প্রক্রিয়া এবং এর বিক্রিয়া ফলে শক্তি উৎপন্ন হয়। তাহলে সেই শক্তিকে তো কেউ না কেউ শোষণ করবে। তাহলে ওই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে বিদ্যমান যে কোনো গ্যাসীয় কণা M যদি ধরি তাহলে সেখানে শক্তি ছেড়ে দিবে, এই বিক্রিয়ার ফলে নির্গত শক্তি সেখানে ছেড়ে দিবে, অর্থাৎ M স্টার হলো। তাহলে M এর তাপমাত্রা কি হবে, বেড়ে যাবে। সে কারণে আমরা দেখি স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে ট্রপোস্ফিয়ারের উপর দিকে তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস হলেও স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোনের সৃষ্টির এই বিক্রিয়ার কারণে, ওজোন থাকার কারণে কি হয়, সেখানকার তাপমাত্রা ধনাত্মক হয়, 2 ডিগ্রি সেলসিয়াস হয়। এবার ওজোন স্তর ক্ষয় কিভাবে ঘটে সেটা আমরা দেখব। 1982 সালে ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান লক্ষ্য করেন অ্যান্টার্কটিকা অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের ঘনত্ব কমে যায়। এটা 1982, খুব বেশি দিনের কথা না, এই কিছুদিনের আগের কথা। অ্যান্টার্কটিকা অঞ্চলে প্রথম এটা নজরে আসে। পরবর্তীতে দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারের প্রায় সর্বত্র ওজোন স্তরের ঘনত্ব কমে গেছে, অর্থাৎ শুধু অ্যান্টার্কটিকা নাই, পৃথিবীর সর্বত্রই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের ঘনত্ব কমে গেছে। ওজোন ক্ষয়ের মাধ্যমে ওজোন স্তর পাতলা হওয়ার এই ঘটনাকে ওজোন স্তর ক্ষয় বা ওজোন ছিদ্র, ওজোন হল, ওজোন ডিপ্লেশন বলতে পারি কিংবা ওজোন হল বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেপ্টেম্বর 1981, সেপ্টেম্বর 1987, সেপ্টেম্বর 1993, সেপ্টেম্বর 1999। তাহলে তুলনামূলক একটু ভালো অবস্থা আমরা যাচ্ছি, কারণ 1982 সালে এটা আবিষ্কার হওয়ার পরে, জানতে পারার পরে সকল দেশের বিজ্ঞানীরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করে এবং সরকারগুলোকে একরকম প্রায় বাধ্যই করে চুক্তি করতে, যেন সিএফসি কিংবা ওজোন ক্ষয়কারী গ্যাসসমূহের নিঃসরণ কমে। ওজোন ক্ষয়ের মান ডবসন ইউনিটে প্রকাশ করা হয়। এক বায়ুমণ্ডলীয় চাপে 0.01 মিলিমিটার পুরো ওজোন গ্যাসের ঘনত্বকে 1 ডিইউ বলে। নাতিশীতোষ্ণ অক্ষাংশ অঞ্চলে ওজোন স্তরের স্বাভাবিক ঘনত্ব 350 ডিইউ। 1986 সালে ডক্টর সুসান সলোমান ওজোন স্তর ক্ষয়ের জন্য ক্লোরিন দূষণকে দায়ী করেন। অর্থাৎ প্রথম ডক্টর সুসান 1986 সালে, 82 সালে তো আবিষ্কার হলো, 82 সালে আবিষ্কার হওয়ার পরে 1986 সালে ডক্টর সুসান এর জন্য দায়ী গ্যাস আবিষ্কার করেন, সেটা হচ্ছে কি ক্লোরিন দূষণ। যদিও পরবর্তীতে জানা যায় বিভিন্ন মুক্তমূলক, যেমন নাইট্রিক অক্সাইড মুক্তমূলক, নাইট্রাস অক্সাইড মুক্তমূলক, হাইড্রক্সিল, ক্লোরিন মুক্তমূলক, ব্রোমিন মুক্তমূলক ইত্যাদি ওজোন ধ্বংস করতে পারে। অর্থাৎ ওজোন ধ্বংসের জন্য শুধু ক্লোরিনকে দায়ী করা যাবে না, ক্লোরিনের সাথে সাথে ব্রোমিন, হাইড্রক্সিল, নাইট্রিক, নাইট্রাস এরা দায়ী। এখন মেকানিজমটা দেখবো আমরা কিভাবে ওজোন স্তর ক্ষয় হয়। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার সহ বিভিন্ন কুলিং মেশিনে সিএফসি, এইচসিএফসি, হ্যালোনস ইত্যাদি গ্যাসীয় ক্লোরিন পদার্থ ব্যবহৃত হয়। এসব কুলিং মেশিন হতে গ্যাসীয় ক্লোরিন যৌগ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। ইভি রশ্মির প্রভাবে এসব যৌগের কার্বন ক্লোরিন বন্ধন ভেঙে গিয়ে ক্লোরিন মুক্তমূলক তৈরি হয়, যা ওজোন অণুর সাথে বিক্রিয়া করে তা ভেঙে ফেলে। তাহলে কৌশল কি? NeCFC এটা আমরা CF2Cl2 দিয়ে দেখাইছি, কিন্তু যে কোনো CFC যদি হয় সেটাতে যদি H নিউ অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি যদি পড়ে তাহলে কি হবে, CFC ফ্রি রেডিক্যাল প্লাস ক্লোরিন রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল তৈরি হবে। সেই ক্লোরিন ফ্রি রেডিক্যাল কি করবে, ওজোনকে আক্রমণ করবে। তারপরে ক্লোরিন অক্সিজেন ফ্রি রেডিক্যাল প্লাস অক্সিজেন তৈরি করবে। সেই ক্লোরিন অক্সিজেন ফ্রি রেডিক্যালটা আরেকটা ওজোন অণুকে আক্রমণ করবে, ফলে ক্লোরিন মুক্তমূলক প্লাস অক্সিজেন তৈরি হবে। তাহলে আমরা এই পুরো প্রক্রিয়াটাতে দেখতে পাচ্ছি যে এই মুক্তমূলকই রয়ে গেছে, আবার প্রথম অবস্থায় যেটা সেটা সেই মুক্তমূলকই ফ্রি অবস্থায় আছে, কিন্তু এর মধ্যেই আমার 2 অণু ওজোন গ্যাস ধ্বংস হয়েছে। তাহলে পরবর্তী প্রক্রিয়ায় আবারও দুই অণু ওজোন গ্যাসকে কি করবে, ভেঙে ফেলবে। এইভাবে সিএফসি গুলো কি করে, ওজোন স্তরকে ক্ষয় করে।
ওজোন স্তর ক্ষয় রোধে ব্যবস্থা, কি কি ব্যবস্থা নেওয়া যায়? রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার সহ বিভিন্ন কুলিং মেশিনে ক্লোরিন ও ব্রোমিন যুক্ত গ্যাসীয় পদার্থের ব্যবহার ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ। তাই শীতলীকারক হিসেবে ক্লোরিন ও ব্রোমিন যুক্ত যৌগের বিকল্প যৌগ যেমন HFC মানে হাইড্রোফ্লুরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বন মানে সেখানে হাইড্রোজেন আছে, ফ্লোরিন আছে এবং কার্বন আছে, কোনো ক্লোরিন কিংবা ব্রোমিন নাই। তাহলে আমরা ক্লোরিন কিংবা ব্রোমিন যুক্ত যৌগের পরিবর্তে আমরা কি করতে পারি? HFC ব্যবহার করতে পারি। এটা মন্ট্রিল প্রোটোকল 1987 সালে হয়েছিল, সেই প্রোটোকল অনুযায়ী এই গুরুত্ব আরোপ করা হয়েছে, যেটা আমরা হ্যালোনস, তারপরে CFC, HCFC এগুলোর পরিবর্তে আমরা HFC এগুলো ব্যবহার করব। এবার আমরা আসি অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন। বায়ুতে কার্বন ডাই অক্সাইড থাকায় বৃষ্টির পানি সবসময় অম্লধর্মী হয়, কারণ কি? কার্বনিক অ্যাসিড সৃষ্টি হয়, যার pH হচ্ছে 5.61। এটা স্বাভাবিক, কারণ সবসময় বৃষ্টির পানি অ্যাসিডিক হবে এবং এটা 5.61 pH, এটা স্বাভাবিক। কলকারখানা, মোটরযান ইত্যাদিতে জ্বালানি দহনের ফলে জ্বালানিতে বিদ্যমান সালফার ও নাইট্রোজেন যুক্ত যৌগের জারণের ফলে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড ইত্যাদি অম্লধর্মী অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। তাহলে এরা যখন বায়ুমণ্ডলে ছড়াবে কি হবে? এইসব অম্লধর্মী অক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে শক্তিশালী অ্যাসিড যেমন সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি তৈরি করে এবং বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে নেমে আসে, ফলে pH ব্যাপকভাবে কমে যায়। শক্তিশালী অ্যাসিডযুক্ত এই বৃষ্টির পানির pH 5.61 হতে 3.5 হয়, যা ফল ফসল, পুকুরের মাছ, বিল্ডিং প্রভৃতির ব্যাপক ক্ষতি করে। এই যখন এসব অ্যাসিডগুলোর কারণে pH মান কমে গিয়ে 5.61 হতে 3.5 এর মধ্যে থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাসিড বৃষ্টি বলবো। কারণ কি? এটা ব্যাপক ক্ষতিকর, পুকুর, ফল ফসল, এখানে মাছ থেকে ফল ফসলে ব্যাপক ক্ষতি করে। তাহলে আমরা দেখছি ইন্ডাস্ট্রি, যানবাহন থেকে কি হচ্ছে, আমরা সালফার ডাইঅক্সাইড কিংবা নাইট্রোজেনের অক্সাইড সমূহ এইসবগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। তারপরে এটা হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, VOC মানে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, এগুলো বায়ুমণ্ডলে গিয়ে ছড়িয়ে পড়ছে। তারপরে কি হচ্ছে? বৃষ্টির পানির সাথে সেগুলো মিশে আবার অ্যাসিড বৃষ্টির রূপে কি হচ্ছে? নিচে পতিত হচ্ছে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব। অ্যাসিড বৃষ্টির কারণে মার্বেল পাথরে তৈরি ঐতিহাসিকভাবে মহামূল্যবান স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদি নষ্ট হয়ে যায়। যেমন আমরা তাজমহলের কথা বলতে পারি, খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা, সেটা মার্বেল পাথর দিয়ে তৈরি, সেটা এখন ক্ষয়ে যাচ্ছে। কারণ কি? অ্যাসিড বৃষ্টির প্রভাবে এই হচ্ছে পাথরগুলো ক্ষয়ে যাচ্ছে, ফলে এর উজ্জ্বলতা হারাচ্ছে। মাছসহ জলজ প্রাণী নিম্ন pH যুক্ত পানিতে অর্থাৎ অধিক অম্লীয় পরিবেশে বেঁচে থাকতে পারে না। ফসলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, অর্থাৎ অ্যাসিড বৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পূর্বে ছিল এরকম একটা সুন্দর চকচকে ভাব ছিল, অ্যাসিড বৃষ্টির প্রভাবে এখন এটা রং পরিবর্তন হয়ে ক্ষয়ে গেছে, এরকম হয়ে গেছে। এটা তাজমহলের ছবি। আবার যখন অ্যাসিড বৃষ্টি হবে, ফল ফসল অর্থাৎ উদ্ভিদ কি হবে? এইভাবে পাতা মরে যাবে, গাছটা মরে যায়। আবার অ্যাসিড বৃষ্টি হওয়ার সাথে সাথে পানির pH যেহেতু কমে যায়, মাছের মৃত্যু ঘটে, অর্থাৎ মাছ মরে যায়। প্রতিকার কি হতে পারে? অ্যাসিড বৃষ্টির ফলে পুকুরের পানি কিংবা ফসলি জমির মাটির pH কমে যায়, তাই ক্ষণস্থায়ী সমাধান হিসেবে খাদ্যমী অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করতে হয়। অর্থাৎ আমার তাৎক্ষণিক অ্যাসিড বৃষ্টির ফলে মাছ মরছে কিংবা ফসলের মাটির pH হচ্ছে কমে গেছে, তাহলে মাটির pH বাড়াতে কিংবা মাছের পুকুরের পানির pH নির্দিষ্ট মাত্রায় রাখতে কি করতে হবে? ক্যালসিয়াম অক্সাইড বা চুন ব্যবহার করতে হবে আমাদের। এটা ক্ষণস্থায়ী গেল, কিন্তু আমাদের দীর্ঘস্থায়ী যদি একটা স্থায়ী সমাধানের দিকে যেতে চাই, তাহলে স্থায়ীভাবে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব কমাতে হলে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড প্রভৃতি গ্যাসের নিঃসরণ কমাতেই হবে। আর এর জন্য কলকারখানায় FGD প্ল্যান্ট এবং মোটরযানে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের সভ্যতা চালাতে গিয়ে, সভ্যতার চাকা ঘোরাতে চাইলে ইন্ডাস্ট্রি চালু রাখতে হবে, যানবাহন চালু রাখতে হবে, এগুলো আমরা কোনোভাবেই বন্ধ করতে পারবো না, এগুলো সভ্যতার হচ্ছে মাপকাঠি। তাহলে যেহেতু এগুলোকে বন্ধ করতে পারবো না, সেহেতু এগুলোকে চালু রেখে কীভাবে পরিবেশকে রক্ষা করা যায় সেই ব্যবস্থা করতে হবে। এর জন্যে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন বা FGD প্ল্যান্ট বলি, এই FGD প্ল্যান্ট ব্যবহার করতে হবে। আর মোটরসাইকেল কিংবা মোটরযানের ধোঁয়াটা পরিবেশে সরাসরি বের হওয়ার আগে তাকেও প্রসেস করতে হবে, যেন পরিবেশের ক্ষতি কম হয়।
আমরা এখানে এফজিডি প্ল্যান্টের একটা অবস্থা দেখতে পাচ্ছি। এফজিডি প্ল্যান্ট মানে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। এটা এমন একটা প্রক্রিয়া যেটাকে ফ্লু গ্যাস অর্থাৎ ইন্ডাস্ট্রির চিমনি দিয়ে নির্গত যে গ্যাস সেটাকে ফ্লু গ্যাস বলে। এখানে কি থাকে? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড সমূহ ইত্যাদি থাকে। একে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট বা লাইমস্টোনের মধ্যে দিয়ে যেতে দেই তাহলে কি হয়? সালফার ডাই কিংবা ট্রাইঅক্সাইড এরা শোষিত হয়ে ক্যালসিয়াম সালফেটে রূপান্তর হয়, যেটা জিপসাম, যেটা একটা সার, যেটা হচ্ছে সিমেন্ট সহ সিমেন্টে ব্যবহার করা হয় এবং মাটিতে ক্যালসিয়াম এবং সালফারের উৎস হিসাবে সার হিসাবে ব্যবহার করা হয়। তাহলে আমরা এই ক্ষতিকর একটা জিনিসকে আমরা কি করতে পারছি? উপকারী একটা জিনিসে রূপান্তর করতে পারছি। কি হিসাবে? যখন এফজিডি প্ল্যান্ট আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করব। আবার এই মোটরযানে যদি আমরা অটো এক্সহস্ট সিস্টেম লাগাই দিই অর্থাৎ ক্যাটালাইটিক কনভার্টার, তাহলে যেটা কি হবে? যে ধোঁয়াটা যাবে সেটা একটা ক্যাটালাইটিক সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। সেটা কি করবে? নির্গত NOx গ্যাস, কার্বন মনোক্সাইড এবং ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ তেল জাতীয় যৌগ, সেগুলোকে আমরা V2O5 অর্থাৎ ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এই প্রভাবকের ভিতর দিয়ে যদি চালনা করি তাহলে যেটা হবে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর হবে, তারপরে পানি উৎপন্ন হবে, আর NOx গ্যাস সমূহ কি হবে? N2-তে রূপান্তর হবে। তাহলে এফজিডি প্ল্যান্ট কিংবা ক্যাটালাইটিক কনভার্টারের মাধ্যমে আমরা কি করতে পারি? ইন্ডাস্ট্রি, মোটরযান এগুলোর আমরা দূষণ দূর করতে পারি। এবার গ্রিনহাউস প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। শীত প্রধান দেশে অত্যধিক ঠান্ডা থেকে ফসল বাঁচাতে কাঁচের তৈরি ঘরে চাষাবাদ করা। কাঁচের ভেতর দিয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান আলো প্রবেশ করতে পারে, ফলে দিনের বেলায় সূর্যরশ্মি প্রবেশ করে কাঁচের ঘর উত্তপ্ত করে। কিন্তু ভূপৃষ্ঠে আবার বড় তরঙ্গ দৈর্ঘ্যের আয়ন রশ্মি বিকিরণ করে, যা কাঁচ ভেদ করে বেরোতে পারে না, ফলে উত্তপ্ত থাকে। আমরা এটা এই শীত প্রধান দেশে কাঁচের ঘর দেখতে পাচ্ছি, যেটাকে গ্রিন হাউস আমরা বলি। এর ভিতরে ফসলগুলো আবাদ করা হয়। সূর্যরশ্মি এর মধ্যে দিয়ে ঢুকতে পারে, কারণ কি? ছোট তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান আলো এর মধ্যে দিয়ে ঢুকতে পারে। কিন্তু ভূপৃষ্ঠ আবার কি করে? আয়ন রশ্মি বিকিরণ করে। এই আয়ন রশ্মি যখন বিকিরণ করবে, আয়ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়, কাঁচের মধ্য দিয়ে সেটা বের হতে পারে না, ভিতরেই থাকে। তাহলে ভিতরটা কি হবে? গরম থাকবে। আমরা এটা দেখতে পাচ্ছি পৃথিবী পৃষ্ঠ, ভূপৃষ্ঠ যে আয়ন রশ্মি নির্গত করে তার হচ্ছে ওয়েভ নাম্বার বা হচ্ছে কম্পাঙ্ক সংখ্যার আমরা যার ওয়েভ নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি, এদিকে ওয়েভ নাম্বার, এদিকে হচ্ছে রেডিয়ান্স। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি পানি, কার্বন ডাইঅক্সাইড, ওজোন এরা যে অঞ্চলে শোষণ করে আয়ন রশ্মি, ঠিক সে অঞ্চলে ভূপৃষ্ঠ বিকিরণ করে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এটা কার্বন ডাইঅক্সাইড, ওজোন, মিথেন, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, পানি, কার্বন মনোক্সাইড। অর্থাৎ এই ভূপৃষ্ঠ একটা বড় আয়ার রেঞ্জের মধ্যে শক্তি বিকিরণ করে। সেটা কি? এই যে 400 হতে প্রায় 2200 সেন্টিমিটার ইনভার্সের মধ্যে কি করে শক্তি বিকিরণ করে। এটা পুরোটাই আয়ার অঞ্চল। আর আমরা যদি বায়ুমণ্ডলে বিদ্যমান গ্যাসের কথা বলি, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, মিথেন, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এই ইত্যাদি গ্যাস সমূহ কি করে? এই আয়ার অঞ্চলে আবার শক্তি শোষণ করে। তার মানে ভূপৃষ্ঠ থেকে নির্গত শক্তি আয়ার রশ্মি এই গ্যাসগুলো কি করতে পারে? শোষণ করতে পারে। শোষণ করলে তারা আবার বিকিরণ করবে। সেই বিকিরণ কোথায় করবে? বায়ুমণ্ডলে করবে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে করবে। তাহলে কি হবে? ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে পড়বে। এটা কি বলছি? গ্রিন হাউস। বায়ুমণ্ডলে বিদ্যমান কিছু গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, পানি ইত্যাদি গ্রিন হাউসের কাছের ন্যায় আচরণ করে, অর্থাৎ এরা ভূপৃষ্ঠ হতে নির্গত রশ্মি শোষণ করে পুনরায় তা বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, ফলে তাপমাত্রা কি হয়? বৃদ্ধি পায়। আমরা এখানে একটা জিপ ফাইল দেখতে পাচ্ছি। সূর্য থেকে আগত রশ্মি কি হচ্ছে? ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। ভূপৃষ্ঠ যখন উত্তপ্ত হচ্ছে তখন সে আয়ার রশ্মি বিকিরণ করছে। এই আয়ার রশ্মির কিছু অংশ একদম মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে, আর কিছু অংশ এই কাঁচের ঘরের ন্যায়, কাঁচে যেমন দৃশ্যমান আলো প্রবেশ করে যা আয়ার রশ্মিকে আটকে দিল, তেমনি এই আয়ার রশ্মিটাকে এরকম আমরা যদি এটাকে একটা গ্রিন হাউস গ্যাসের আবরণ বলি, এটা এই যে এটা, তাহলে এটা কি করছে? আয়ার রশ্মিকে আটকে দিচ্ছে, অর্থাৎ যেতে দিচ্ছে না, মহাশূন্যে বিলীন হয়ে যেতে দিচ্ছে না, আবারও ভূপৃষ্ঠে নির্গত করছে। তাহলে এটাকে বলবো গ্রিন হাউস প্রভাব।
বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবেশের উপর যে বিরূপ প্রভাব পড়ে তাকে গ্রিন হাউস প্রভাব বলে। গ্রিন হাউস প্রভাবের ফলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা, ফসলের ক্ষতি, নিম্নাঞ্চল প্লাবিত ইত্যাদি পরিবেশের ক্ষতি হয়। গ্রিন হাউস গ্যাসসমূহ হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, ওজোন, পানি, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি। এদের মাধ্যমে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়াকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং বলে। এবার আমরা বায়ু দূষণ নিয়ে কথা বলবো। বায়ু দূষণ বলতে বোঝায় বায়ুতে এমন পদার্থের উপস্থিতি যা মানব স্বাস্থ্যের, অন্যান্য জীব বা পরিবেশের জন্য ক্ষতিকর। আর বায়ুতে এইসব ক্ষতিকর পদার্থসমূহকে বায়ু দূষক বলে। বায়ু দূষক সমূহ দুই শ্রেণীর হয়, যথা প্রাইমারি বায়ু দূষক ও সেকেন্ডারি বায়ু দূষক। যেসব বায়ু দূষক উৎস হতে নির্গত হয়ে সরাসরি বায়ুতে মিশে যায় তাদেরকে প্রাইমারি বায়ু দূষক বলা হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড ইত্যাদি। মিথেন, সিএফসি এগুলো হলো প্রাইমারি দূষক। এগুলো সরাসরি বায়ুমণ্ডলে মিশে যায় এবং বায়ু দূষণ ঘটায়। অন্যদিকে প্রাইমারি দূষক ও বায়ুতে বিদ্যমান ফটোকেমিক্যাল স্মগ এর মিশ্রণে সেকেন্ডারি বায়ু দূষক সৃষ্টি হয়। কাঠ কয়লা পোড়ালে সৃষ্ট ধোঁয়া ও সালফার অক্সাইড মিলে স্মগ তৈরি করে। তাহলে কাঠ কয়লা এইসব জ্বালানি যদি আমরা পোড়াই তাহলে যে ধোঁয়াটা বের হয় সেটাকে আমরা কি বলি? স্মগ বলি। এই স্মগের সাথে প্রাইমারি দূষক অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এইগুলো মিশে যেটা তৈরি করে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি পলিউটেন্ট বা সেকেন্ডারি দূষক, বায়ু দূষক। উৎস কি কি হতে পারে বায়ু দূষণের? মনুষ্য সৃষ্ট উৎস, যেটাকে অ্যানথ্রোপোজেনিক বা হিউম্যান মেড সোর্স বলা হয়। বাসাবাড়ি বা কলকারখানায় জ্বালানি দহন, পেন্ট, অ্যারোসল স্প্রে, শীতলীকারক যন্ত্র, উড়োজাহাজ, রকেট, পারমাণবিক চুল্লি ইত্যাদি থেকে কি হয়? এই বায়ু দূষক সমূহ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। তাহলে এগুলোকে কি বলবো? মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক সোর্স কি হতে হবে? প্রাকৃতিকভাবে সৃষ্ট ধুলাবালি, উদ্ভিদের পচন ও গবাদি পশুর খাদ্য হজমের ফলে সৃষ্ট মিথেন গ্যাস, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা হতে বিকিরিত রশ্মি, বনে আগুন লাগার ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড, সালফার অক্সাইড সমূহ যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি, নাইট্রোজেনের অক্সাইড সমূহ, কার্বন মনোক্সাইড ইত্যাদি প্রাকৃতিক সোর্স হতেও কি হয়? আমাদের বায়ুর দূষণ ঘটে। যেমন এই যে ঝড় উঠছে, ঝড়ের ফলে কি হচ্ছে? ধুলাবালি হচ্ছে বায়ুমণ্ডলে ছড়িয়ে যাচ্ছে, তাহলেও আমাদের বায়ু দূষণ ঘটে। বায়ু দূষণের প্রভাবটা আমরা এখন দেখবো হচ্ছে কি। এক নম্বর হচ্ছে গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে। বায়ু দূষণ যে দূষক সমূহ যেহেতু আয়ার রশ্মি শোষণ করে তাহলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে। ইভি রশ্মির তীব্রতা বৃদ্ধি করে। যে আমাদের বায়ুমণ্ডলে যে অল্প মাত্রার ইউভি রশ্মি পৃথিবীতে আসে, যা পৃথিবীর শক্তির উৎস, সেই রশ্মির তীব্রতা প্রাণীদেহের উপর সেই রশ্মির তীব্রতা বৃদ্ধি করে। অ্যাসিড বৃষ্টি ঘটায়। কারণ কি? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড সময় এগুলো কি করে? বৃষ্টি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড রূপে মাটিতে আসে, তাহলে অ্যাসিড বৃষ্টি ঘটায়। ভূপৃষ্ঠ সংলগ্ন ও ওজোন গ্যাসের ঘনত্ব বৃদ্ধি করে। আমাদের ভূপৃষ্ঠে ওজোন গ্যাসের পরিমাণ যতই বেশি হবে ততই মানুষের ত্বকের ক্যান্সার সহ বিভিন্ন অসুখ সৃষ্টি হবে। এই বায়ু দূষক সমূহ কি করে? ভূপৃষ্ঠ সংলগ্ন ওজোন গ্যাসের পরিমাণটা বাড়িয়ে দেয়, তাহলে আমাদের ত্বকের ক্যান্সার সহ বিভিন্ন ত্বকের রোগ কিংবা অন্যান্য রোগ সৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। নাইট্রোজেন অক্সাইড সমূহের মাত্রা বৃদ্ধি। নাইট্রোজেন অন্যান্য অক্সাইড সমূহের বৃদ্ধি ঘটলে সেখানে শ্বাসকষ্ট সহ নানা ধরনের ফুসফুসের রোগ সৃষ্টি হয়। বায়ু দূষণের ফলে স্বাস্থ্যের উপর কি কি প্রভাব পড়ে আমরা একটু দেখি। একটা হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন, অর্থাৎ প্রথম ধাপই হচ্ছে যে ফুসফুস শ্বাস প্রশ্বাসের সাথে যে আমার হচ্ছে শ্বাস প্রশ্বাস জনিত ইনফেকশন সৃষ্টি হয়। একটা হচ্ছে হার্ট ডিজিজ, এটা যেহেতু শ্বাস প্রশ্বাসের সাথে হৃৎপিণ্ডের একটা সম্পর্ক আছে, তাহলে আমাদের এই বায়ু দূষণের ফলে হার্টের রোগ দেখা দেয়। হার্টের রোগ দেখা দিলে কি হয়? স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। তারপরে আরেকটা হচ্ছে ফুসফুস ক্যান্সার হয়। কফিং, অ্যাজমা, এই অ্যাজমা হচ্ছে খুবই কমন, বায়ু দূষণের ফলে অ্যাজমা হওয়া এটা খুবই কমন একটা বিষয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নর্মাল অবস্থায় কার্বন মনোক্সাইড যদি শরীরে ঢুকে, কার্বন মনোক্সাইডকে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। কারণ কি?
নর্মাল যখন আমরা এই পাশ দিয়ে অক্সিজেন গ্রহণ করি তাহলে আমাদের ফুসফুসে যে রক্ত আছে সেই রক্তের হিমোগ্লোবিনে বিদ্যমান আয়রন 2+ অক্সিজেনের সাথে খুব দুর্বল একটা সন্নিবেশ বন্ধন গঠন করে, যেটা রক্তের মাধ্যমে কোষে প্রবেশ করে, কোষে গিয়ে সেই অক্সিজেন মুক্ত হয়ে যায় এবং কোষে খাদ্যের জারণের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড আবার হিমোগ্লোবিনের আয়রনের সাথে দুর্বলভাবে সন্নিবেশ বন্ধন গঠন করে, কি আবার রক্তের মাধ্যমে ফুসফুসে আসে, যা আমরা নিঃশ্বাসের সাথে ছেড়ে দেই। এটা স্বাভাবিক প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু কার্বন মনোক্সাইড যদি বায়ুমণ্ডলে থাকে, নিঃশ্বাসে যদি যায়, স্বাভাবিক মাত্রার সাথে বেশি থাকে, তাহলে কি করবে? হিমোগ্লোবিনের আয়রনের সাথে এবার অক্সিজেন যুক্ত হবে না, হবে কার্বন মনোক্সাইড। আর অক্সিজেন আয়রন, অক্সিজেন হিমোগ্লোবিন কিংবা এই কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিন যেমন বন্ধন দুর্বল, সহজে ভেঙে যাচ্ছে, এই প্রক্রিয়াটা স্বাভাবিক থাকছে। কিন্তু কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে স্ট্রং বন্ড তৈরি করে, শক্তিশালী বন্ধন তৈরি করে, যা ভাঙে না। তাহলে রক্ত যে হৃৎপিণ্ড বয়ে নিয়ে যাচ্ছে কোষে, সেখানে কে যাচ্ছে? কার্বন মনোক্সাইড যাচ্ছে। সেটা কি আয়রনের সাথেই যুক্ত, কোনো অক্সিজেন পরিবাহিত হচ্ছে না। আর অক্সিজেন না পেলে আমরা মাত্র কয়েক মিনিট বাঁচতে পারি। তাহলে এইভাবে কার্বন মনোক্সাইড এখানেও ব্যাখ্যা করছে কিভাবে রক্তের হচ্ছে এই লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে এই কার্বন মনোক্সাইডে যুক্ত হয়। যুক্ত হওয়ার ফলে যেহেতু এটা স্বাদহীন, গন্ধহীন, বর্ণহীন গ্যাস, এটা আমাদের যদি বায়ুতে থাকে আমরা বুঝতে পারবো না, এবং নিঃশ্বাসের সাথে গিয়ে ধীরে 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 এই যে প্রক্রিয়াটা বর্ণনা করলাম, সেই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মৃত্যু ঘটবে। ফলে এটাকে বলা হয় নীরব ঘাতক।